আমরা এই মুহূর্তে যে যেখান থেকে সংযুক্ত হতে পারছি সবাইকে সুস্বাগতম আমাদের রসায়ন ক্লাসের। আজকের ক্লাসটার বিষয়বস্তু হচ্ছে মূলত পূর্বের যে ক্লাসগুলো ছিল আসলে সাজেশন দেয়া। আজকের ক্লাসটা সাজেশন না। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব রসায়নেরই এবং বেসিক বিষয়গুলো অর্গানিক অংশটুকুর মধ্যে। তো চলে যাচ্ছি এই অধ্যায়টা সরাসরি। তো আমি বোর্ডে যাব, দেখাচ্ছি তোমাদের এখানে। তাহলে আমরা আসলে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড যে অংশটা দিতে যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি আমরা অ্যালকোহলের মধ্যে দিই, দিলে অ্যালকোহল থেকে পানিটা সে অপসারণ করে ফেলে বা পানিটাকে সে বের করে দিয়ে, ফলে উৎপন্ন হয় অ্যালকিন। যত কার্বন বিশিষ্ট এখানে অ্যালকোহল থাকবে তত কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন উৎপন্ন হয়। তবে এখানে কিছু প্রশ্ন রয়। আমরা যে এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিডটা নিচ্ছি, গাঢ় সালফিউরিক অ্যাসিডের আর অ্যালকোহলের অনুপাতটা কতটুকু? অ্যালকোহলের অনুপাত হচ্ছে আর অ্যাসিডের অনুপাতের ক্ষেত্রে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড এখানে লিখে দিচ্ছি, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং অ্যালকোহল এটার অনুপাতটা হবে 2:1, 2:1। তাহলে এখান থেকে আমরা একটা অংশ পাই, যেহেতু সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি এবং সেটা গাঢ়, তাহলে যখন এখান থেকে সে পানিটা বের করে নিয়ে আসবে, কোথা থেকে? অ্যালকোহল থেকে সে পানিটা বের করে নিয়ে আসবে, ফলে উৎপন্ন হবে অ্যালকিন বা ইথিন গ্যাস। এই গ্যাসটাতে কিন্তু অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য থাকবে, কারণ সে তো বাষ্প আকারে বেরিয়ে আসবে। আমি চিত্রটা দেখাই দিব। বেরিয়ে আসলে এই গ্যাসের সাথে কিন্তু অ্যাসিড কিছুটা জলীয় বাষ্প হিসেবে যাইতে পারে। এখন এটাকে আমরা এই অ্যাসিডটাকে মুক্ত করার জন্য কিন্তু এখানে ক্ষার যুক্ত করব। তাহলে আমি চিত্রটা দেখাইতেছি, চিত্রটা একটু দেখো সাথে সাথে তোমরা। তো যাই হোক, আমরা চিত্র অঙ্কন করা পরে এটার বর্ণনাটা এখন করতে যাচ্ছি। এই জায়গায় এটা হচ্ছে একটা গোলতলি ফ্লাক্স, তোমরা তো গোলতলি ফ্লাক্স দেখছো, একটা উলফ বোতল। আর এই ব্যবস্থাটা হচ্ছে এখানে আমরা যেটা নিচ্ছি, যে ওই পানির ক্ষেত্রে একটা টেস্ট টিউব উপর করে রাখলাম, যেখান থেকে গ্যাসটা উপর দিকে উঠবে। আমরা জানি ইথিন গ্যাস পানির সাথে সেটা কি হয় না, দ্রবীভূত হয় না। এবং এই যে উলফ বোতলের নিচের দিকে যেটা আছে, এটা হচ্ছে অ্যাসিডটাকে মুক্ত করার জন্য পটাশিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ আছে। এবং নিম্নমুখী অপসারণ দ্বারা এই গ্যাস জারটা আমরা এখানে বা টেস্ট টিউবটাকে রাখলাম, যে নিম্নমুখী অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হচ্ছে। একটা গ্যাস জারি একটা মোটা করে দিয়ে দিবা, একটা গ্যাস জার, আমরা গ্যাস জারি গ্যাস সংগ্রহ করি। তো দেখছো তো আমাদের এখানে গ্যাস জারের বিষয়টা। এখান থেকে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো কি হতে পারে? ফার্স্ট হচ্ছে এখানে আমি যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা নিলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড নেওয়ার কারণটা একটু যদি বলি। এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড নিচ্ছি আমরা, গাঢ় সালফিউরিক অ্যাসিড 2 অনুপাত, সালফিউরিক অ্যাসিড 2 অনুপাত এবং অ্যালকোহল নিচ্ছি, নিলাম 1 অনুপাত, অর্থাৎ 2:1। সেটা কি? অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল। ফলে আমরা এই ক্ষেত্রে কি করব, এটাকে একটা হিট দিব বা তাপ দিব। এখানে সরাসরি এখানে একটা তাপ দেওয়া হচ্ছে, ধরো এখানে তাপ দেওয়ার একটা সাংকেতিক প্রতীক আমি দিয়ে দিলাম, এটাকে লিখে দিলাম যে তাপ দেওয়া হচ্ছে। তাপ দেওয়ার পরে এখান থেকে যে গ্যাসটা আসবে, এখানে আসার পরে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। যদি গ্যাসটার ক্ষেত্রে কি থাকে, এই অ্যাসিড থাকে, অ্যাসিডটা এই ক্ষারের সাথে এসে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে অ্যাসিডটা কি নিরপেক্ষ হয়ে যাবে। কিন্তু আমরা জানি ইথানল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না, ইথানল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে না। তাহলে এই গ্যাসটা কি করবে, এখান থেকে অটোমেটিক্যালি এখান থেকে বেরিয়ে এই জায়গায় গিয়ে সংগ্রহ হবে। এই ক্ষেত্রে আমরা একটা বিষয় সুস্পষ্ট দেখতে পারলাম, যে যে গ্যাসটা এখানে পাবো এটা হচ্ছে ইথিন। তো এই জায়গায় আমরা যদি অ্যালকোহলটা নেই, এখানে ইটি ওএস মানে কি ইথানল,
প্রোপানল, বিউটানল যাই নেই না কেন, আমরা ওই গ্যাসটা এখানে পাবো। তোমাকে এখানে কি কি প্রশ্ন করতে পারে, আমরা কেন এখানে গাণিতিকটা পড়ে যাচ্ছে, আমি গাণিতিকই দিচ্ছি না, গাণিতিক দিলে তো বুঝতেই পারবা যে এখানে কি রকম গাণিতিক হয়। তো ইথানল এবং সালফিউরিক অ্যাসিডের অনুপাত আমি বললাম 2:1। তার মানে আমি এখানে অ্যালকোহল এবং ইথানলের পরিমাণটা দুটাই উল্লেখ করে দিয়ে এখান থেকে গাণিতিক হিসাব করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সে যদি কি করে অ্যাসিডটাকে এসে প্রশমিত করে, এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড না নিয়ে যদি আমি অন্য কোনো কিছু নিয়ে যাই, তাহলে ঘটনাটা কি হবে একটু দেখো। এই জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড না নিয়ে যদি আমি অ্যালকোহলের, অর্থাৎ এখানে যে অ্যাসিডটা উৎপন্ন হয়, অ্যাসিডটা আসলে আমি যদি কি করি, এখানে একটা বলি চিত্র মানে বলি যে এখানে আমি নাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম, ইসেনো3 নাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম। প্রশ্ন ছিল দেবরাজ, হ্যাঁ প্রশ্ন করবা একটু একটু। তো নাইট্রিক অ্যাসিড দিলে কিন্তু অ্যাসিড এটা দুইটা মিলে, অর্থাৎ এখানে যে গ্যাসটা উৎপন্ন হবে এটা অম্লীয় হয়ে যাবে। একটা বিষয় দেখো কি কি প্রশ্ন হইতে পারে। আমরা যদি এখানে আরেকটা কাজ করি, যে এই জায়গাটার ক্ষেত্রে দিস প্রসেস, এই প্রক্রিয়া আমরা এখানে কি এটা কোনটা দিলাম না, অ্যাসিডও দিলাম না, মানে অ্যাসিড ট্যাসিড কিছু দিলাম না, না দিয়ে সরাসরি নিশাদল NH4 Cl অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে আমরা তাপ দিলাম, তাহলে কি বিষয় হবে এখানে, এই জায়গাটার মধ্যে কি কি রং হবে বা কি কি চেঞ্জ করতে হবে, এই জিনিসটা আমার বুঝতে হবে। তাহলে আমি একটা একটা করে বলি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে নিশাদল দিলে কি সমস্যাটা ঘটবে, এখানে নাইট্রিক অ্যাসিড দিলে কি সমস্যাটা ঘটবে। অপরদিকে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা এই জায়গার ক্ষেত্রে তাপমাত্রার এখানে থার্মোমিটার একটা ব্যবহার করে আসছি, থার্মোমিটারের সাথে এই প্রসেসের মূলত কি সামঞ্জস্য রয়েছে। এই থার্মোমিটারটাকে যদি আমি এখানে তাপমাত্রা থার্মোমিটার দিয়ে বলে দিচ্ছি যে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কথাটাই আমি বলতে পারি যে এখানে তাপ মানে যে থার্মোমিটারে যে তাপের কথা উল্লেখ করা হয়েছে, তাপমাত্রা হ্রাস বৃদ্ধিতে কি উৎপাদের কোনো চেঞ্জ হবে কি। এই প্রক্রিয়ায় মানে থার্মোমিটারে যে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা উল্লেখ করলাম, এই তাপমাত্রায় হ্রাস বৃদ্ধি করলাম, এখানে 170 রাখলাম না, কমাই দিলাম বা বাড়াই দিলাম। অ্যালকোহলের পরিমাণটা এখানে কিন্তু আমি উল্লেখ করছি যে অ্যালকোহলের পরিমাণটা, অ্যাসিডের পরিমাণটা কি বেশি, এখানে অনুপাত বলছি 2:1। কোনো কারণে ভুলে যদি এটা 1:2 হয়ে যায়, প্রশ্ন দেখো ক্যাটাগরি কি হইতে পারে। যদি আমি এরকম প্রশ্ন করি যে তাপমাত্রাটাকে পরিবর্তন করে যদি রিঅ্যাকট্যান্টের অনুপাত পরিবর্তন হয়ে যায় বা বিপরীত হয়ে যায়, তাহলে কি ঘটবে। সো প্রশ্নটা একটু লিখতে পারো, আমি প্রশ্নটা দিচ্ছি। কোয়েশ্চন নাম্বার 1, উল্লিখিত প্রক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তন করে বিক্রিয়ক দ্বয়ের যদি আনুপাতিকটা কি হয়ে যায়, এটাকে আমরা বিপরীত করে ফেলি, তাহলে উৎপাদের কি প্রভাব ফেলবে, উৎপাদে কি প্রভাব ফেলবে। দেখো প্রশ্ন বুঝছো কিনা, আমি খাঁটি বাংলায় বলতেছি, তাপমাত্রা 170 আমি রাখলাম না, মানে তাপমাত্রা পরিবর্তন করা হচ্ছে, সেই সাথে বিক্রিয়ক যা আছে তাই থাকবে। অ্যালকোহলের পরিমাণটা আগে ছিল কত, অ্যালকোহল হচ্ছে 1 এন্ড অ্যাসিড হচ্ছে 2, নাও চেঞ্জ করে ফেলতেছি। চেঞ্জটা কিরকম, যে 1 মানে 2:1 এর পরিবর্তে 1:2 করে ফেললাম। সুতরাং কি পরিবর্তন হবে এখানে, বা উৎপাদটা কি আমরা সেম পাবো, এই হচ্ছে প্রশ্নটা। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সচরাচর স্টুডেন্টরা ধরতেই পারবে না ব্যাপারটা কি। তোমরা জানো এই প্রক্রিয়ায় যদি আমরা অ্যালকোহলের পরিমাণটা কি করি, যেখানে দেওয়া আছে যে অ্যালকোহলে কিন্তু 1, অ্যাসিড হচ্ছে বেশি, যদি অ্যালকোহলের পরিমাণটা আমি কি করি বেশি নিয়ে নিই, অ্যালকোহলের পরিমাণটা বেশি না হচ্ছে, তাপমাত্রাটা কি করাইলাম কমাই দিলাম, সুতরাং এই জায়গায় আর ইথিন উৎপন্ন হবে না, তখন কি হয়ে যাবে, তখন ইথার উৎপন্ন হবে। সুতরাং প্রসেসটা বুঝো, বিক্রিয়াটা আমি লিখে দিব। তাহলে ফার্স্ট প্রশ্নটা কি,
উত্তরটা কি হবে, কি পরিবর্তন হচ্ছে, আসলে কিভাবে আমরা ইথিন তৈরি করব, এই ব্যাপারটা আমরা বুঝি। আমি উত্তর দিয়ে দিলাম, এখন এটাকে সাজুগুজু করে কেমিক্যাল রিঅ্যাকশন উল্লেখ করে ব্যাখ্যা করব। তাহলে অনেক স্টুডেন্ট আছে আমার প্রশ্নগুলাই বুঝে না, উত্তরটা সে লিখবে কিভাবে। এই হচ্ছে। আর কিছু কিছু প্রাণী আছে, আমরা জানি প্রাণী জগতের এই বিশেষ করে কর্ডাটা পর্বের ম্যামালিয়া শ্রেণীর প্রাণীদের মধ্যে কিছু কিছু প্রাণী আছে, এরা খুবই ব্যতিক্রম ধর্মী প্রাণী। আসলে তারা কোন জিনিসটা বুঝছে না তাও বুঝছে না, এই একটা মহা সমস্যা। সে প্রশ্ন করতে পারে না, অন্তরে অতৃপ্ত হয়, তার মনে হইলেও মনে হয় না এরকম যে কি বলবো কি বলবো না তাও বুঝতে পারিনি। ওকে, নো প্রবলেম। এই ছিল ইথানল এন্ড হাইড্রোসালফিউরিক অ্যাসিডের একটা মিশ্রণ, এন্ড নিচে হিট উৎপন্ন গ্যাসটা এখানে আসতেছে, এখানে দেওয়া হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, solution of potassium hydroxide or sodium hydroxide, then water, gas jar। তো আমরা প্রোডাক্টটা কি পাইতেছি এবং কি কি হচ্ছে, অনুপাত জানতে হচ্ছে। অ্যাসিড হচ্ছে 2 অনুপাত, অ্যালকোহল হচ্ছে 1 অনুপাত, অর্থাৎ 2:1। তাপমাত্রা ফিক্স 170 বা 180 এই লেভেলে থাকবে, 170 থেকে 180 এর মধ্যে থাকবে, উৎপন্ন হবে ইথিন। যদি এই অনুপাতটাকে এটা এইভাবে না হয় এভাবে হয়ে যায়, অর্থাৎ 1:2 হয়ে যায়, 2:1 না হয়ে 1:2 হয়ে যায়, খাঁটি বাংলা হচ্ছে অ্যালকোহলের পরিমাণটা বেড়ে যায় বা বৃদ্ধি করা হয় বা অতিরিক্ত অ্যালকোহল দেওয়া হয়, তাহলে আর ইথিন উৎপন্ন হবে না বা অ্যালকিন উৎপন্ন হবে না, ইথার হয়ে যাবে। তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, রিঅ্যাকটেন্টদের মূলত কি হচ্ছে, আনুপাতিক বিনিময় হচ্ছে। তাহলে সমীকরণটা আমি দেখাই দিচ্ছি, চিত্রগুলো মুছে ফেললাম। সমীকরণটার ক্ষেত্রে আসলে এইটা তখনই বুঝতে পারবে যখন তোমাদের বইয়ে যে সমীকরণটা দেয়া আছে, এই সমীকরণে মানে সরাসরি বিক্রিয়া দেওয়া, মৌলিক বিক্রিয়াগুলো না দিয়ে একটা সার্বিক বিক্রিয়া দিয়ে দিয়েছে। সার্বিক বিক্রিয়া হচ্ছে একটা মুখস্থ বিক্রিয়া, আর মৌলিক বিক্রিয়া হচ্ছে বুঝে শুনে কাজ করা। তো দেখাচ্ছি, ইথানল CH3 CH2 OH, এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। সালফিউরিক অ্যাসিড উই নো SO4 H। তো আমরা জানি এটা এই অংশটাকে বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট বলতে পারি, তুমি এটাকেও বলতে পারো, অর্থাৎ তুমি যদি কোন না স্যার আমি এটা কি ধরবো, নো প্রবলেম। এই হচ্ছে এইটা আর এটা, এই যে এর অংশটাকে আমরা বলি বাইসালফেট আর এটা হচ্ছে হাইড্রোজেন। তো আমরা জানি অ্যালকোহলের OH এবং অ্যাসিডের হাইড্রোজেন আয়নটা বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়, আর বাকি অংশটা রয়। তাহলে এটা কি ইথাইল বাইসালফেট। তাহলে আমি এটা লিখতেছি ইথাইল সংক্ষিপ্ত ETHSO4, মানে একেবারে সংক্ষিপ্ত করি ইথাইল মানে তুমি লিখতে পারো C2H5, আমি ET লিখছি, ET মানে ইথাইল, আর OH ইস মিলে হবে পানি। আমরা জানি এই হচ্ছে পানি। আচ্ছা তোমাদের যেহেতু ET বুঝো না, তার মানে C2H5 লিখে দিলাম। ইথাইল বাইসালফেট, ইথাইল বাইসালফেট বা ইথাইল হাইড্রোজেন সালফেট, সাথে হচ্ছে কি পানি। তার মানে এখানে বোঝা যাচ্ছে কি এই যৌগটা থেকে পানিটা বের করে নিয়ে গেছে কে, সালফিউরিক অ্যাসিড। সুতরাং সালফিউরিক অ্যাসিডে কি করছে, পানিটা ভেঙে, মানে এই যৌগ থেকে বন্ধনটা ভেঙে পানিটা টেনে বের করে দিয়েছে। সুতরাং সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা নিরোধক। যাক, এই গেল নিরোধক। পরে আসতেছি এই অংশটুকু যেটা আছে ইথাইল বাইসালফেট, মানে কি C2H5SO4H। আমি এটা ঘুরে একটু এভাবে আছে না, আমি এইভাবে দাঁড়াইলাম, এভাবে দাঁড়াইলে কি আমার অপরাধ দিব, মনে হয় অপরাধ হতো। সুতরাং বাইসালফেটটা অরিজিনালি SO4H মাইনাস, আমি এটা যদি SO4H লিখি বিক্রিয়ার মেকানিজম বোঝানোর জন্য আমরা লিখতে পারি, সমস্যা নাই। আর যদি না বোঝো তাহলে এইভাবে লিখবো। তাহলে কি হলো HSO4, এই অংশটুকু সালফিউরিক অ্যাসিড হতে গেলে আরেকটা কি লাগবে, হাইড্রোজেন লাগবে। তো একটা হাইড্রোজেন সে দিয়ে দিবে, তারে যদি একটা হাইড্রোজেন দিয়ে দেয় তাহলে সে হয়ে গেল সালফিউরিক অ্যাসিড, আর রইল কি H2SO4,
এটা হচ্ছে কি C2H4। হ্যাঁ, আমরা এখানে পাইতেছি C2H4, এটা হচ্ছে ইথিন, আর সাথে উৎপন্ন হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। তাহলে দেখা যাচ্ছে আমরা এই বিক্রিয়াটাকে যদি কি করি, মূলত মৌলিক বিক্রিয়া দুটাকে যুক্ত করি, মানে সার্বিক বিক্রিয়াটা পাই, তাহলে ইথাইল বাইসালফেট কর্তন এন্ড সালফিউরিক অ্যাসিড কর্তন। তাহলে মূলত বিক্রিয়াটা হচ্ছে কি ইথানল থেকে উৎপন্ন হচ্ছে ইথিন। এই বিক্রিয়াটা শুধু দেওয়া হয়। আচ্ছা, এখন আমার এই বিষয়টা না, আমরা বলতেছি যদি সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা কম, অ্যালকোহলের পরিমাণটা বেশি হয়ে যায়। তো বেশি বলতে কি সেকেন্ড স্টেপে, মানে এই যে ধাপটা আছে, এই ধাপে আবার কি করতেছি, আবার অ্যালকোহল যুক্ত করে দিচ্ছি। আবার অ্যালকোহল যুক্ত করো, এই অ্যালকোহলের সঙ্গে আমরা ইথানল যুক্ত করি, C2H5OH। নাও এই যদি হয় দ্বিতীয় স্টেপে, মানে আগেটা কি ছিল 1:2 ছিল না, আগেটা ছিল 2:1। এখন আমরা কি করতেছি 1:2, মানে অ্যালকোহলের পরিমাণটা এখন বেশি হয়ে যাচ্ছে। অ্যালকোহল আগে ছিল অ্যালকোহলিড, এখন অ্যালকোহলের পরিমাণটা যদি বেশি হয়ে যায়, দ্বিতীয় স্টেপে আমি এগেইন অ্যালকোহল যুক্ত করলাম। অ্যালকোহল যুক্ত করলে কি হচ্ছে, এই অ্যালকাইল মূলকটা এটার সাথে যুক্ত হবে। একটা মিনিট, হ্যালো আদাব। এখন যেটা হচ্ছে কি ব্যাপারটা আবার সারাংশ করে বলবো। এখন এই ক্ষেত্রে যদি আমরা সেকেন্ড স্টেপে আবার অ্যালকোহল যুক্ত করি, তো এই অ্যালকোহলের কথাটা বুঝো, এই অ্যালকোহলের ইথক্সি মানে ইথাইলের সাথে একটা অক্সিজেন যুক্ত, মিথাইলের সাথে যদি একটা অক্সিজেন যুক্ত থাকে তাহলে মিথক্সি, ইথাইলের সাথে একটা অক্সিজেন যুক্ত থাকলে এটাকে বলো ইথক্সি। আর যদি আর ও লিখি ইটস অ্যালকক্সি। তো ইথক্সি অংশটা এই ইথাইলের সাথে যুক্ত হয়ে যাবে। এখানে আমরা মূল প্রোডাক্ট যেটা পাওয়া ছিল C2H5, তারপরে O C2H5 প্লাস তোমার সালফিউরিক অ্যাসিড তুমি নিজে পাইতেছো, এখানে হাইড্রোজেন আর এটা পাইতেছো। তাহলে আগের প্রোডাক্ট কি ছিল, আগের প্রোডাক্ট ছিল ইথিন, এখন কি পাইলাম ডাইইথাইল ইথার। তাহলে তো পুরো প্রোডাক্টই চেঞ্জ হয়ে গেল। কেন এই ঘটনাটা ঘটল? শুধুমাত্র অনুপাতটাকে, যে অ্যালকোহলের পরিমাণটা একটু বেশি নেওয়ার কারণে, তাপমাত্রাটা আমাদের একটু কমানোর কারণে, আগে ছিল 170, নাও 165 অর 155 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এই ইকুয়েশন মানে রিঅ্যাকশনটা করি, সো ইউ উইল বি গেটস ইথার। তুমি এখানে ইথার পেয়ে থাকবে, তুমি অ্যালকিন পাবে না। সুন্দর বিষয়। তো আমরা যে বিষয়গুলো বলছিলাম, তো সংক্ষিপ্ত করে দিচ্ছি, আমি আর দীর্ঘায়িত করবো না। আমরা এখানে যারা সংযুক্ত হয়েছে প্রশ্নের আনসারটা আমার একটু লিখে দিবি। অনেকগুলো প্রশ্নই আছে, এই ধরনের প্রশ্ন আমি আরো কয়েকটা আলোচনা করব। প্র্যাকটিক্যাল রিলেটেড কিছু প্রশ্ন চেঞ্জ করা হয়, চিত্রগুলো চেঞ্জ করলাম, বা এখানে যে গ্যাস জারে আরো কিছু আছে যে আমি নিশাদল নিলে কি হবে, আজকে বেশি লম্বা করবো না, একটা অংশ। নিশাদল নিলে কিন্তু অ্যামোনিয়া হবে, আর অ্যামোনিয়া নিয়ে যে আমি পানি দিয়ে বিশেষ করে এই গ্যাসটাকে সংগ্রহ করব, এটা সম্ভব নয়। কারণ অ্যামোনিয়া গ্যাসটা পানির সাথে দ্রবীভূত হয়ে যায়, তুমি আর গ্যাস উপরে পাবে না। যদি অ্যামোনিয়া বায়ু ব্যাগকে হালকা উপরের দিকে উঠবে, নো প্রবলেম, কিন্তু প্রবলেম হচ্ছে ওই জায়গায় সে কি পানি প্লাস অ্যামোনিয়া ইজ ইকুয়াল টু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা ইটস লিকার অ্যামোনিয়া। উই নো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিকার অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার সলিউশন অফ অ্যামোনিয়া। সুতরাং তুমি পাবে না অ্যামোনিয়া গ্যাস, পাবে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, আর এটাকে আমরা বলি লিকার অ্যামোনিয়া। তো এখান থেকে আরো প্রশ্ন হচ্ছে, তুমি যে বলবো স্যার এই লিকার অ্যামোনিয়া আপনি কি করবেন, আমি বলতে পারি যে ঘটনাটা ঘটবে, এই যে পাত্রটাকে যেটা ছিল চিত্রটার মধ্যে, তোমরা পূর্বের অংশটুকু দেখবা ভিডিওর, অ্যামোনিয়াম যে যদি আমি এখানে কি নিতাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সরি কি বলে নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড, যে গ্যাসটা এখানে পাইতাম আমরা, কয়েকটা সমস্যা হইতো পথে পথে। কিরকম হইতো, এখানে ছিল কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, তো পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল, যদি আমি এখানে এই কি বলে পটাশিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড দিই বা ফসফরিক অ্যাসিড দিই, তাহলে কি ধরনের বিক্রি হইতো, এটা একটু পরবর্তী ক্লাসে ব্যাখ্যা করব। অনেক মজার কাহিনী আছে এখানে। অ্যামোনিয়া তাদের সাথে আসলে বিক্রিয়া করা শুরু করে দেয়,
পরের দিকে হচ্ছে কি পানিতে গিয়ে সে নিজে দ্রবীভূত হয়ে যায়। তো তুমি তো আর অ্যামোনিয়া পাইতেছো না। এখন যদি বলো যে আমি যে পাত্রটা নিলাম বা একটা গামলা নিলাম, এই গামলাটার মধ্যে যে কি বলবো পানি প্লাস অ্যামোনিয়া হইলো, এই অ্যামোনিয়া আর পানি মিলে যে একটা সলিউশন পাবো আমরা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমি কপার সলিউশন মানে কি কপার সালফেটের দ্রবণ ছেড়ে দিই বা কপার 2+ আয়ন ছেড়ে দিই, তাহলে তোমার বইয়ের খুব সম্ভবত যে একটা আমরা দেখেছিলাম শিক্ষার্থীর কাজ বা একক কাজের নিচের দিকে অংশটা অম্লক্ষারক লবণের অধ্যায়ের দেখবা পেজ নাম্বার যদি একটু বলে দিই, তোমরা দেখবে এই অংশটার ব্যাখ্যা করছিল ট্রায়ামিন কপার সালফেট যেটা উৎপন্ন হয় পেজ, হ্যাঁ এটাকে আমরা বলবো 10ম অধ্যায়। হ্যাঁ, এটার পৃষ্ঠা হবে কপার 2 সালফেট দ্রবণে অ্যামোনিয়া দ্রবণ যুক্ত করলে কি হবে, 217 পৃষ্ঠা। তো এই ঘটনাটা এখানে যুক্ত হবে, অর্থাৎ আমরা একটা উদ্দীপক ধার করিয়ে বিভিন্ন জায়গায় সংগ্রহ করে দিতে পারি। এখন স্লো মোশন একটু বলি, খাঁটি বাংলায় যদি বলতে যাই, অ্যালকোহল উৎপাদনের ক্ষেত্রে যে সকল নিয়ম আমরা পড়ছি, যে ওই গাজন প্রক্রিয়া আবিজাবি, এই অংশটা তো আরো আগে একবার ক্লাসে আমরা আলোচনা করছি। এখন আজকে যেটা বলতেছি অ্যালকোহল থেকে অ্যালকিন উৎপাদন, সেটা কি ডিহাইড্রেশন প্রসেস, পানি অপসারণ বিক্রি করবেটাকে হয় ফসফরিক অ্যাসিড অথবা ওই কি বলে এই সালফারিক অ্যাসিড। এটার একটা অনুপাত তো লাগবে, না জেনে না শুনে বিক্রিয়া করা যায় না, কারণ এটা কোনো বাংলা সাবজেক্ট নয় যে আমি কি পড়লাম কবিতা পড়লাম, যাই হোক এরকম না, মুখস্থ বিদ্যা না, এটা বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে হ্যাঁ এটা কি পড়তে যাচ্ছি আমরা। তাহলে অনুপাতটা ফার্স্টে তুমি অ্যালকিন উৎপাদন করতে গেলে নিতে হবে 2:1, অর্থাৎ অ্যাসিডের পরিমাণটা বেশি নিতে হবে, অ্যালকোহলের পরিমাণটা কম নিতে হবে, তবেই তুমি পাবে যখন তাপমাত্রা 170 রাখবে তখন অ্যালকিন পাবে। আর যদি তুমি অ্যালকোহলের পরিমাণটা নিও যে 2 অনুপাত, অ্যাসিড নাও 1 অনুপাত, সুতরাং তখন তুমি পাবে ইথার। পুরোটা চেঞ্জ নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে সাজেশন থাকবে, মনে রাখবে। থ্যাংক ইউ।